নমস্কার। এবং অমিতাভ নিয়ে ফিরে এলাম আমি অমিতাভ, এবং আরও একটি নতুন পর্বে। যদিও গত পর্বে বলেছিলাম যে আজকে গত পর্বের গল্প হলেও সত্যি হারানো দিনের সেই মানুষগুলোর কথা যেগুলো বলেছিলাম এটা এক পর্বে শেষ হওয়ার নয়, তাই আগামী পর্বেও তাদের কথাই বলবো, যে মানুষগুলোকে আমরা নির্দ্বিধায় ভুলে গেছি এবং যে মানুষগুলোকে মনে রাখার কোনো চেষ্টাও আমরা করি না। সেই মানুষগুলো শুধু নয়, সেই মানুষগুলো সৃষ্টিগুলোকে, যে সৃষ্টিগুলো আমাদেরকে এখনো নাড়া দেয়, কিন্তু তার সঙ্গে জড়িত মানুষগুলো, তাদের ঘটনাবহুল সেই পরিক্রমা, সেটা আমাদের জানা হয় না, এবং সেগুলো আমাদের জীবনযাত্রার গতিময় জীবনের আড়ালেই থেকে যায়। আজকের এবং অমিতাভ হতে আমি সঞ্চালক অমিতাভ আরও একবার গল্প হলেও সত্যি পর্ব 2। আজকের পর্ব শুরু করব কণিকা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে রবীন্দ্রনাথকে ভেবে সলিল চৌধুরী লিখলেন একটি গান। গানটি হচ্ছে প্রান্তরের গান। কণিকা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সলিল চৌধুরী লিখলেন সেই গান। এরপরই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। বাধা এলো বিশ্বভারতীর কাছ থেকে যে এই গান প্রকাশ করা যাবে না বা এই গান গাওয়া যাবে না। গেয়েছিলেন কে? উৎপলা সেন। বিশ্বভারতীর পরবর্তীকালে এই গানকে নিয়ে যে বাধা দেওয়ার ঘটনা, তার বিরুদ্ধে কত বাক্য যে ব্যয় করা হয়েছিল, কত কলমের কালি যে খরচা হয়েছিল, যে এটা বিশ্বভারতীর ঐতিহাসিক ভুল ছিল। হ্যাঁ, বিশ্বভারতী স্বীকার করে নিয়েছিল যে তাদের এটা ভুল হয়েছে, কিন্তু তারা কেউ কি একবারও ভেবেছিলেন যে মানুষটা এর স্রষ্টা, যার হাত দিয়ে সৃষ্টি, এই ঘটনার সময় তার মানসিক যন্ত্রণা, তার মনের অবস্থা কি হয়েছিল? এরকম ঝড় শিল্পীদের জীবনে বহু ওঠে। কাজী নজরুলের জীবনে উঠেছে। একবার তিনি একটি তার সঙ্গীত পরিচালনায় সিনেমা করার সময় রবীন্দ্রসঙ্গীতের সুরে একটু বোধহয় কোথাও তিনি নিজের কোনো একটা আলাদা কিছু মাত্রা যোগ করেছিলেন। বিশ্বভারতী ছবি দেখতে এসে বলেছিল, এ ছবি, এই গান থাকলে এই গান ব্যবহার করা যাবে না ছবিতে। শেষে উপায় না দেখে বায়োস্কোপে সেই ফিল্ম নিয়ে সরাসরি শান্তিনিকেতনে কাজী নজরুল গিয়ে উপস্থিত হন গুরুদেবের কাছে। গুরুদেবকে বলেন যে আপনাকে আমি গানটা শোনাচ্ছি, দেখাচ্ছি, এরপরে যদি আপনি বলেন আমি ভুল করেছি তাহলে বাদ দিয়ে দেবো, আর যদি মনে হয় আপনার ঠিক, তাহলে আমি এই লিখে এনেছি, আপনি এখানে একবার সই করে দিন। এতটাই স্নেহ করতেন কবিগুরু কাজী নজরুলকে। বলল, তুমি আমার গান, তুমি সঙ্গীত পরিচালনা করেছো, আমার গান তোমার থেকে ভালো আর বুঝবে কে? ওসব বায়োস্কোপ ফায়োস্কোপ আমাকে দেখাতে হবে না, তুমি অন্যদেরকে দেখাও, কোথায় কি সই করতে হবে বলো, করে দিচ্ছি। এরকম ঘটনা অনেক ঘটেছে, ঐতিহাসিক ভুল। যাই হোক, প্রতিমা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ বাবু সুরে গেয়েছিলেন তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা। সেই গানের একটি জায়গাতে, অবশ্য পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন তার গীতিকার, সেই গানের সঞ্চারিতে পুলক বাবু লিখেছিলেন, তোমার দক্ষিণ হাতে আমি যে বেঁধেছি রাখি। সেই কবে রবি ঠাকুর তিনি লিখে গিয়েছেন, তোমার হাতের রাখিখানি বাঁধো আমার দক্ষিণ হাতে। পুলক বন্দ্যোপাধ্যায় বোধহয় গুরুদেবকে তার প্রতি উত্তর দিলেন এই গানের এই লাইনকে ব্যবহার করে, তোমার দক্ষিণ হাতে আমি যে বেঁধেছি রাখি। এভাবে কত গান তৈরি হয়েছে। সেই গানের পোস্টমর্টেম
আজকের দিনে কেউ করেন না। এবং সেই গানের সঙ্গে আরও গানের যে একটা সম্পর্ক, আত্মিক একটা সম্পর্ক তৈরির কথা সুরকার গীতিকাররা ভাবতেন, আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো আর প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আরেকজনের কথা মনে পড়ছে, গণনাট্য সঙ্গের পরেশ ধর। গণনাট্য সঙ্গের পরেশ ধর ছিলেন আসলে একজন শিক্ষক। আদর্শের বাইরে তিনি কোনো কাজ কখনো করেনি, এমনকি শুধুমাত্র যেখানে তিনি শিক্ষকতা করতেন সেখানে মতের অমিল হওয়ায় তিনি শিক্ষকতার চাকরিও ছেড়ে দিয়েছিলেন। গণনাট্য সঙ্গের কথা আসলে পরেশ ধরের কথা আসা উচিত, কিন্তু হয়তো কোনো কারণে আসে না। তার সেই বিখ্যাত গণসঙ্গের জন্য তার যে গান, শান্ত নদীটি পটে আঁকা ছবিটি, কিংবা প্রাণে প্রাণ মিল করে দাও, ক্যালকাটা ইউথ কোয়ারে এই সমস্ত গান বহুলভাবে প্রচলিত ছিল এবং গাইতেন রুমা গুহ ঠাকুরতা নিজে এবং তার কোয়ারের সদস্যরা। আদর্শবান এরকম পরেশবাবুদের আজকের দিনে কোথাও খুঁজে পাই না। আর যদি খুঁজে পাওয়া যায়, তারা হয়তো জীবন যুদ্ধে লড়াই করছেন। সেই অর্থে তাদের আত্মপরিচিতি বলতে কিছুই নেই আজকের দিনে। কারণ ওই যে তারা আদর্শের কাছে অন্য কিছুকে গুরুত্ব দেন না, পাত্তাও দেন না। তো এরকম মানুষরাই আমাদের জীবনযাত্রার পথটাকে তৈরি করে দিয়ে গেছে। কিংবা ধরুন জ্যোতিরিন্দ্র মিত্রের সেই বিখ্যাত গান, তিনিও আত্মপরিচিতির জন্য কখনো দৌড়ননি, এসো মুক্ত করো। এরা আদর্শকে সম্পদ ভেবে এগিয়েছেন। আদর্শ এদের কাছে ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট। আদর্শ এদের কাছে পৃথিবী নামক বেঁচে থাকা স্থানের মাথার উপরের ছাদ কিংবা পায়ের তলার ভিত। আজকে শিল্পীরা যখন সহজেই দুটো অর্থ পাওয়ার জন্য, শিল্পী কেন সবাই, মূলত সবাই নিজেদেরকে বিক্রি করে দিতে বা পণ্য হিসাবে সামিল করতে একটুও ভাবেন না, তখন সেখানে এই মানুষগুলো আমাদেরকে ধ্রুবতারার মতো কিংবা কালপুরুষের মতো পথ দেখিয়ে যান। এই মানুষগুলোকে আমরা ভুলে গেছি এবং বিদ্যুৎ গতিতে ভুলে গেছি। আজকের দিনে যারা এই প্রজন্মের সঙ্গীত সংস্কৃতি নিয়ে চর্চা করছেন বা যুক্ত আছেন, তাই তাদের কাছে এই ডাউন মেমোরি লেনটাকে তুলে ধরার একটা অদম্য ইচ্ছা থেকেই গত পর্ব এবং এই পর্ব করছি। হয়তো আরও অনেকগুলো পর্ব হতে পারে। সঙ্গীত এবং সংস্কৃতির অজানা দিকগুলো যা আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করেছে কিন্তু আমরা জানি না, তেমন নানান ঘটনা, নানান ইতিহাস নিয়ে একটা একটা করে পর্বে ফিরে আসব এবং অমিতাভতে, এবং গল্প হলো সত্যের আজকে দ্বিতীয় পর্ব। সেই দ্বিতীয় পর্বে যার কথা বলছিলাম, জ্যোতিরিন্দ্র মিত্র, তার কথার পর আসি আর একটা বিখ্যাত গানে। এই গানটা সৌভাগ্যবশত বিকৃত হয়নি। গানটি করেছিলেন সুধীরলাল চক্রবর্তী, প্রণব রায়ের গান, মধুর আমার মায়ের হাসি। সৌভাগ্য এই কারণে বললাম, কারণ এই গানটার বিকৃতি ঘটেনি, পরবর্তীকালেও ঘটেনি। কিন্তু যে গানটার বিকৃতি ঘটেছিল সেটা বড্ড দুঃখজনক। পীতম্বর দাসের একবার বিদায় দে মা ঘুরে আসি, এই গানটির যে অরিজিনাল বা মূল যে সুর, যেটা পীতম্বর দাসের গান, সেটি সুভাষচন্দ্র নামক সিনেমায় ব্যবহার করা হয় এবং লতা মঙ্গেশকরজি তিনি গানটি গান। কিন্তু পীতম্বর দাসের একবার বিদায় দে মা ঘুরে আসি সুরটা ব্যবহার করা হয়নি। হ্যাঁ, মানছি হয়তো সিনেমার গানের সুরটা জনপ্রিয় হয়েছিল, কিন্তু গানটির বিকৃতি ঘটেছিল তার আসল যে সুর সেটিকে বিকৃতি ঘটিয়ে। এরকম অনেক গান আছে। বিদিত বাবু একটি সুর করেছিলেন, আমার মনে পড়ছে গানটি হচ্ছে যাই হোক, গানটি
বিদিতবাবু সুর করেছিলেন শাহ আব্দুল করিমের একটি গান। গানটিতে যেটা মূল সুর, যেটা শাহ আব্দুল করিমের ছিল বাউল গানে, সেটি জনপ্রিয় হয়নি, কিন্তু জনপ্রিয় হয়েছিল বিদিতবাবুর সুর করা, এবং তাতে শাহ আব্দুল করিম দুঃখ পাননি, কিন্তু যেটা মূল সুর সেই সুরটাকে ব্যবহার করা হয়নি। আগে কি সুন্দর দিন কাটাইতাম, সম্ভবত গানটা। তো এরকম ঘটনা তো অনেক ঘটেছে। এই ঘটনার ঘনঘটার মধ্যে দিয়ে আমার সংস্কৃতি একটু একটু করে পথ চলতে চলতে স্বাভাবিক হয়েছে। সুরকার নচিকেতা ঘোষ, তার সম্পর্কে গত পর্বে বলছিলাম, তিনি এমনই পারফেকশনিস্ট ছিলেন, মানে একেবারে খুঁতখুঁতে মানুষ। তার একটি ছবির গানের একটি অংশ তার পছন্দ হয়নি, এবং পছন্দ হয়নি বলে গানের প্রথম অংশ লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, আর গানের দ্বিতীয় অংশ লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। মানে দুজন গীতিকারকে দিয়ে একটি গান লেখানো হয়েছিল। এরকম গানও তৈরি হয়েছে। একবারের একটা মজার ঘটনা বলি। তখন উস্তাদ বড়ে গোলাম আলী খান সাহেব, তিনি কলকাতার কলুটোলাতে রয়েছেন। ওস্তাদজি হঠাৎ করে অর্থ সংকটে পড়েছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপস্থিত উৎপলা সেন এগিয়ে এলেন সাহায্য করতে। আরো অনেকে এলেন। সারাদিন ধরে সেই অর্থ সংগ্রহ চলল, কিন্তু এর মধ্যে কাজের কাজটা করে নিলেন সতীনাথ মুখোপাধ্যায়। তিনি ওস্তাদজির সঙ্গে বসে তার কাছ থেকে পাহাড়ি ঠুংরিটা শিখে নিলেন, এবং শুধু শিখে নিলেন বললে ভুল করা হবে, সেই সুরে তিনি পরবর্তীকালে যে গান বাঁধা হয়েছিল, সেই গানে তিনি পাহাড়ি ঠুংরিটাকে ব্যবহার করেছিলেন। অনেকেরই জানা নেই যে লতা মঙ্গেশকরজির প্রথম বাংলা গান, সেটাও কিন্তু এই সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, সম্ভবত লাইনটা হবে আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে। দ্বিতীয় লাইনটা সেই ছোট্টবেলায় শুনেছি সিনেমা হলগুলোতে, তখন এই সিনেমা শুরুর আগে এই গানগুলো বাজতো, তখন শুনেছিলাম লতাজির আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, হয়তো এরকমই ছিল। কিন্তু এই গানটির লতাজির প্রথম বাংলা গান, এবং সুরকার অবশ্যই সতীনাথ মুখোপাধ্যায়। এরকম কত অজানা গান, কত ইতিহাস। জেগে আছি একা, পৃথিবী আমারে চায়, মুক্তির মন্দির সোপানো তলে। এই গানগুলো শোনেননি এমন বাঙালি বোধহয় খুব কম আছে, এবং যথেষ্ট জনপ্রিয়, যথেষ্ট বিখ্যাত এই সমস্ত গান। কিন্তু গানগুলি কার জানেন? মোহিনী চৌধুরীর। তাকেও তো কেউ মনে রাখেনি। ওই যে বলছিলাম না, যে ঠাকুরপাড়াতে যেখানে ঠাকুর তৈরি হয় সেখানে শিল্পীদের নাম জল করে, কিন্তু আমাদের সঙ্গীতে, সংস্কৃতিতে যারা প্রাণ প্রতিষ্ঠা করেছেন, কাঠামোটাতে প্রতিমা গড়েছেন, তাদেরকে আমরা কেউ মনে রাখিনি। হয়তো এটাই জীবন। আমি একটা ব্যর্থ প্রচেষ্টা করছি, কারো থেকে শুনে, কারো থেকে জেনে, কারো থেকে পড়ে, অন্তত আজকের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যর্থ প্রচেষ্টা। এটা অহেতুক হতেই পারে, আবার এটা আমার কাছে তো অবশ্যই বিরাট বড় সম্পদ, অ্যাসেট। কারণ এটাই আমাদের সংস্কৃতির শিকড়। দেখুন, গাছ যতই বড় হোক, ফুল ফলে ভর্তি হোক, দেখতে সুন্দর লাগে। কি দারুণ ফুল, কি সুন্দর গাছটা। কিন্তু এই সব সৌন্দর্য আসলে লুকিয়ে আছে মাটির তলায়, গভীরে, তার শিকড়ে। আমাদের এই পূর্বপুরুষরা যারা এগুলো সৃষ্টি করে গেছেন, তার সেই শিকড় কেটে দিলে গাছ কিন্তু বাঁচে না, সে যতই ফুল ফল যাই হোক না কেন। তো সেই শিকড়টাকে রক্ষা করার জন্য বোধহয় চেষ্টা করছি, কারণ শিকড় কেটে দিলে গাছ বাঁচে না। হয়তোবা শিকড়ের সন্ধানও করছি।
কোথায় কত গভীরে সেই শিকড় পৌঁছেছে। ওই যারা গান আছে না, রূপম গদ্দার, গভীরে যাও আরো গভীরে যাও, সেই গভীরে যাওয়ার বোধহয় চেষ্টা করছে। শুধু কি মোহিনী চৌধুরী, কত মানুষকে আমরা ভুলে গেছি। তারই মতো তো এসছিলেন শৈলেশ দাশগুপ্ত, সুবোধ পুরকায়স্থ, পবিত্র মৈত্র, অনল চট্টোপাধ্যায়, অজয় ভট্টাচার্য, প্রবীর মজুমদার, মুকুল দত্ত, রবীন মজুমদার, রবীন চট্টোপাধ্যায়, সুনীল বরণ, অনিল বাগচি, শ্যামল গুপ্ত, জটিলেশ্বর মুখোপাধ্যায়রা, তারাও তো শর্তবিহীনভাবে দায়বদ্ধ থেকেছেন সংস্কৃতির কাছে। তারা কিছু প্রত্যাশাও করেননি, তারা কিছু পানও নি। তারা শুধু অকাতরে বিলিয়ে গিয়েছেন, দিয়ে গিয়েছেন আমাদের সংস্কৃতির জন্য। আরেকজনের কথা মনে পড়ছে, সুরসাগর হিমাংশু দত্ত। রাহুল দেব বর্মনের কথা যদি বাদই দেই, তাহলে আরেকজন মানুষের কাছে বাংলা সংস্কৃতি কৃতজ্ঞ, কারণ তিনি বাংলা নিয়ে অনেক কিছু ভেবেছিলেন, বাংলার সঙ্গীত নিয়ে, তিনি রবীন্দ্র জৈন। কতজন তাদের কথা আলোচনা করি, আজকের প্রজন্মের কাছে তুলে ধরি। বাংলার সংস্কৃতি, সঙ্গীত, সিনেমা, তার যে ইতিহাস, তার যে গরিমা, তার সঙ্গে জড়িয়ে আছে এইসব নামগুলো। কিংবা ধরুন শিপ্রা বসু, তার সেই বিখ্যাত গান আমারও বাদল দিন। কতজন মনে রেখেছে এদেরকে? গর্বের সঙ্গে বাঙালি বলা যে জাতি আজকে পৃথিবী জুড়ে বাঙালিয়ানার এক আতর সুবাস ছড়িয়ে বেড়াচ্ছে, সেই আতর যাদের যন্ত্রণা ক্লিষ্ট লড়াইয়ের যে তরল উপাদান দিয়ে তৈরি, তারাই হচ্ছেন, যাদের নাম বলছি তারা, তারই সুবাস পাচ্ছেন, সুরভিত হচ্ছেন জগৎ সভায়। আপনারা এই মানুষগুলোর জন্য সুরভিত হচ্ছে আমরা। কিন্তু এদের ন্যূনতম সম্মানিত ছেড়ে দিন, সে তো না খেতে পেয়ে মরতে হয়েছে অনেক, সম্মানটুকু আমরা দিই। আজকে দ্বিতীয় পর্ব গল্প হলো সত্যির শেষ করব বাড়ে গুলাম আলী খাঁ সাহেবের একটি ঠুংরির অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠান দেখতে গেছেন সুরকার সুধীন দাশগুপ্ত আর গায়ক মৃণাল চক্রবর্তী। রাত ভোর হলে গান ঠুংরির অনুষ্ঠান দেখে তারা বেরিয়ে দুজনে মিলে আলোচনা করছেন যে এই ঠুংরিকে গায়কিতে রেখে এই রাগের উপরেই তারা গান বানাবেন। ব্যাস, খুব তাড়াতাড়ি হয়েছিল সেই দুটো গান বানানো। দুটো গান বানিয়েছিলেন এবং তার অনুপ্রেরণা ছিল এই বাড়ে গুলাম আলী খান সাহেবের এই ঠুংরি, যা তাদেরকে অনুপ্রাণিত করে বাধ্য করেছিল দুটো বিখ্যাত গানের জন্ম দিতে। সুরকার সুধীন দাশগুপ্ত আর গায়ক মৃণাল চক্রবর্তীরা বানালেন সেই কাল জয়ী দুটো গান। কেন জানি না, যে শুধু তোমার কথাই মনে পড়ে। আর দ্বিতীয় গানটি, তার চুরিতে যে রেখেছি মন সোনা করে। আজকের মতো এবং অমিতাভ এবং গল্প হলেও সত্যির এই দ্বিতীয় পর্ব এখানেই শেষ করব। শেষ না, কিছুক্ষণের জন্য বিরতি নেব, ফিরে আসবো তৃতীয় পর্ব নিয়ে। অজানা অচেনা যারা আমাদের সংস্কৃতির শিকড়, তাদেরকে শ্রদ্ধা জানাতে আরো একটা পর্ব নিয়ে। যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং অবশ্যই বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। পরবর্তী পর্বে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, কারণ এই ফিরে আসাটা অঙ্গীকার, প্রতিশ্রুতি, গল্প নয়। আবার অনেকে মনে করতে পারেন গল্প হয়তো, কিন্তু আসলে গল্প হলেও সত্যি। ফিরছি খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য শুভরাত্রি।